Hello everyone, welcome to lecture 3, overfitting and underfitting. সো এটা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং মডেলগুলোতে ওভারফিটিং এবং আন্ডারফিটিং খুবই কমন একটা জিনিস। এখানে হচ্ছে প্রায় সময় দেখা যায় যে মডেলটা হয় আন্ডারফিট করে বা ওভারফিট করে এবং এর জন্য তোমাকে টিউনিং করা লাগে, কিছু চেঞ্জেস করা লাগে। তো চলো আমরা দেখি। সো আন্ডারফিটিং যেটা মেন করতেছে সেটা হচ্ছে ডেটাটা আসলে ক্যাপচার করতে পারতেছে না, তোমার মডেলটা অ্যাকচুয়ালি ডেটাটাকে ক্যাপচার করতে পারতেছে না। তো তুমি যে মডেলটাকে করছো হয়তো সেই মডেলটা আইদার এই ডেটা সেটের জন্য কাজ করবে না, এটা একটা মিন করতে পারে। অথবা হচ্ছে তুমি যে ডেটাটা তুমি এখানে ফিট করাচ্ছ সেই ডেটাটা আসলে তোমাকে এই আরও ডেটা লাগবে, ডেটাটা আরও বেশি দরকার সেই মডেলটাকে করার জন্য। ওকে, সো এটাই আসলে এখানে মিন করতেছে যে তোমার হয় আরও বেশি ডেটা লাগবে, অথবা মডেলগুলোকে তুমি যে মডেলটা দিচ্ছ সেই মডেলটা আসলে সেটা না, সেই মডেলটা এই ডেটাটাকে ক্লাসিফাই করতে পারবে না। সো এরকম হতে পারে যে তুমি একটা লিনিয়ার মডেল ইউজ করতেছো বা ডেটাটা হচ্ছে নন লিনিয়ার, তো তখন সেই কেসে আসলে আমাদের মডেলটা আন্ডার ফিট করবে। তো এখানে দেখা যাবে এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাই বায়াস এবং লো ভেরিয়েন্স। এটা আমরা দেখতেছি যে এটা আসলে কি। তো এখন হচ্ছে এটাকে কিভাবে এটাতে আমাকে রিডিউস করতে পারি। তো প্রথম কাজ হচ্ছে মডেলের কমপ্লেক্সিটি বাড়ায় দাও, অর্থাৎ হচ্ছে লিনিয়ার থেকে নন লিনিয়ারে বানায় ফেলো, অথবা মডেলের মধ্যে আরও প্যারামিটার অ্যাড করো, এইটা। সেকেন্ডলি হচ্ছে যে ইনক্রিজ দ্য নাম্বার অফ ফিচার পারফর্মিং ফিচার ইঞ্জিনিয়ারিং। সো এটা হচ্ছে যে তুমি তুমি কি করো, যে করতে পারো যে ফিচার যেগুলো আছে, ফিচারগুলো তুমি যেগুলো দিচ্ছ হয়তো এই ফিচারগুলো দিয়ে আসলে কি ক্লাসিফাই করা যাবে না, সো আরও আরও ফিচার বাড়াতে হবে। সো এটা করতে পারো, অথবা তুমি সেখানে করতে পারো যে আরও কিছু ফিচার এক্সট্রা অ্যাড করে ফেলতে পারো। এরপর হতে পারে যেটাগুলোর মধ্যে নয়েজ অনেক বেশি। সো নয়েজ যেটা যদি বেশি হয় তখন আন্ডারফিটের একটা ইয়ে আছে। তো তুমি যেটা কাজ করতে পারো যে নয়েজটাকে কমায় ফেলতে পারো। সো আমরা আগে যে টেকনিকটা শিখলাম সেটা দিয়ে। তারপর হচ্ছে ইনক্রিজ দ্য নাম্বার অফ ইপক, ইনক্রিজ নাম্বার অফ নাম্বার ইনক্রিজ দ্য ডিউরেশন অফ ট্রেনিং টু গেট বেটার রেজাল্ট। সো ট্রেনিংয়ে আরও ট্রেনিংটা বেশি করে দেখতে পারো, বা নাম্বার অফ ইপক বাড়ায় দেখতে পারো, এটা একটা টেকনিক হতে পারে। এরপর হচ্ছে ওভারফিটিং। ওভারফিটিংটা আসলে কি বলতেছো, যে যখন তুমি কাউকে অনেক মারধর করবা, সো সে কনফেস করে ফেলবে যে ওকে ফাইন নাও, এটা আমি করছি, আমাকে আর মাইরেন না, আমাকে আমি এটা করছি। তো এইরকম জিনিসটা হচ্ছে ওভারফিটিং। যখন তুমি মডেলটাকে বারবার বারবার ফোর্স করবা এই কাজটা করার জন্য, মডেলটা তখন বাধ্য হয়ে সে বলবে ঠিক আছে এটাই, বাট আসলে সে মডেলটা শিখতে পারেনি। সো লাইক হচ্ছে যখন তুমি আমাদের তুমি ধরো কি বলে যে জেলখানায় যখন তোমাকে হচ্ছে জেলের মধ্যে যে অনেক ইয়া করে টর্চার যখন করা হয়, তখন আসলে আসামি কনফেস করে ফেলে যে ওকে আমি এই ইয়াটা করে ফেলছি। সো সে না করলেও অনেক কেজে এটা কনফেস করে ফেলে জাস্ট অনেক মায়ের খাওয়ার ভয়। সো ওই রকম জিনিসটা আসলে, বাট সে কিন্তু আসলে জানে না। সো এটার রিজন হতে পারে যে মডেলগুলোকে তোমার মডেলের নয়েজ অনেক বেশি ছিল, তো যে কারণে মডেলটা নয়েজগুলোকেই লার্ন করতে পারছে, এবং নয়েজগুলোকেও লার্ন করে ফেলছে, মানে লার্ন করতে পারেনি, মানে নয়েজগুলোকে লার্ন করে ফেলছে। সো তুমি নয়েজটা, ডাটার মধ্যে নয়েজ ছিল, সেই নয়েজটাকেও লার্ন করে ফেলছে। ওকে, সো এটা একটা রিজন হতে পারে। ওকে, আর এখানে যেটা হচ্ছে যে হাই ভেরিয়েন্স এবং লো বায়াস, এটা আমরা দেখবো এটা কি মিন করতেছে। তো এখানে সেকেন্ড পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লার্ন ফ্রম দ্য নয়েজ। তো তুমি যে নয়েজটা ছিল সাধারণত এক্সপেক্টেড যে মডেল নয়েজগুলোকে আসলে অমিট করে ফেলবে, বাট আসলে সেটা করতে পারেনি, সে নয়েজগুলোকেও লার্ন করে ফেলছে। কিন্তু যখন তুমি এটাকে টেস্ট করতে যাবা তখন টেস্টের মধ্যে তো আর নয়েজ নাই, তো তখন তো আসলে নয়েজের জন্য সে ফিল করে বসছে। ওকে, সো এটা একটা প্রবলেম। সো এই টেকনিকটার হচ্ছে একটা রিজন হতে পারে যে এটাকে ওভারফিটিংটাকে রিডিউস করার জন্য তুমি যেটা করতে পারো যে মডেলের কমপ্লেক্সিটিটাকে কমায় দেখতে পারো, আসলে সিম্পল মডেল এটা কাজ করে কিনা। ওকে, তো এর পরবর্তীতে হতে পারে যে তুমি ট্রেনিংটা হয়তো বা অনেক বেশি করছো, এত বেশি করছো যে মডেলটা আসলে ট্রেনিং ডেটা সেটকে ফিট করে ফেলছে। তো ওই কেসটা হতে পারে। আরেকটা হতে পারে যে তোমার হচ্ছে কোনো একটা তোমার প্যারামিটার, কোনো একটা ধরো মডেলের কোনো একটা ওয়েট এত বেশি বায়াসড হয়ে গেছে যে সে ট্রেনিং ডেটা সেটের উপর শুধুমাত্র কাজ করতে শিখে ফেলছে। তো এটার জন্য আমাকে রিডিউস করার জন্য আমরা ইউজ করতে পারি রিজ বা লেসো রেগুলারাইজেশন। সো তারা কি করে, ওই প্যারামিটারগুলোকে বা ওয়েটগুলোকে অলওয়েজ একটা ফিক্সড ইন্টারভ্যালের মধ্যে রাখে, তো খুব বাড়তে দেয় না। লাইক ধরো তোমার সবগুলা মডেলের ওয়েট আছে হচ্ছে 0.1 করে, 1 বা 0.12 0.13, একটা ওয়েট হয়ে গেছে হচ্ছে 1000,
তো এই কেস একটা প্রবলেম অ্যারাইজ করতে পারে, তো ওইটার জন্য আমাদের রিজ বা হচ্ছে ল্যাসোকে ইউজ করা হয়। এর পরবর্তীতে হচ্ছে যে আমরা আরেকটা করতে পারি ড্রপ আউট, যেটা খুবই ইফেক্টিভ, খুবই ইফেক্টিভ। যখন আমরা নিউরাল নেটওয়ার্ক ইউজ করি তখন নিউরাল নেটওয়ার্কের সাইজ যদি অনেক বেশি হয়ে যায় বা লেয়ারের সাইজ বেশি হয়ে যায়, তখন আমরা এই ড্রপ আউটটা ইউজ করলে ওই ওভার ফিটিংটা কমে যায়। ওকে, সো এখন চলে আসো যে বায়াস এবং ভেরিয়েন্স নিয়ে যেটা বলতেছিলাম, যে বায়াসটা কি, ভেরিয়েন্সটা কি, বা এটার মধ্যে পার্থক্যটা আসলে কি, বা এটা কেন কি মিন করতেছে সেটা। সো এখানে রাইট সাইডে যে জিনিসটা আছে এটাকে আমরা বলি গাউসিয়ান ডিস্ট্রিবিউশন বা নর্মাল ডিস্ট্রিবিউশন। এটার সাথে পরিচিত না হলে একটু পরিচিত হয়ে নাও। এখানে আসলে যেটা মিন করে নর্মালি কি হওয়া উচিত, নর্মালি হওয়া উচিত কি, যে এটা হচ্ছে হাই লোয়েস্ট পয়েন্ট, এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট। সো ডেটা পয়েন্টগুলো আমাদের এক্সপেক্টেড কি মিডিয়ান পয়েন্টে থাকবে, রাইট? অ্যাভারেজ যে ভ্যালুটা আছে এই অ্যাভারেজ ভ্যালুতে সবচেয়ে বেশি পরিমাণ ডেটা থাকা উচিত, এটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। সো অ্যাভারেজ ভ্যালুতে সবচেয়ে বেশি পরিমাণ ডেটা থাকা উচিত, তো ওইটাই আর কি, অ্যাভারেজে সবচেয়ে বেশি থাকবে, দুই সাইডে দুইটা কমে থাকবে, ওটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন বলে। সো তাহলে এই ডিস্ট্রিবিউশনটা হওয়া উচিত। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সিগমা, যেটা আশা করি জানো, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলি আমরা। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমাদের সেখানে আসলে যদি থাকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভেরিয়েন্স, সরি। সো এই ভেরিয়েন্সটা এখানে বলা হচ্ছে। সো আমাদের এক্সপেক্টেড হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক ডেটা থাকবে মিউতে বা হচ্ছে অ্যাভারেজ পয়েন্টে, আর এছাড়া এর আশেপাশে যেটা থাকে সেগুলোকে আমরা হচ্ছে এই যে এই ভেরিয়েন্সটা দিয়ে আমরা সেখানে আসলে আরো ডিনোট করতে পারি যে ভেরিয়েন্সটা কীরকম। মডেলের ভেরিয়েন্স যত বেশি, মডেলটা আসলে তত বেশি কনফিডেন্স কম, মডেলের ভেরিয়েন্সটা যত কম তত ডেটার কনফিডেন্সটা আসলে বেশি। লাইক ধরো তোমার এই মিউটা হচ্ছে এইখানে আছে, সো এইখানে আর এখানে, সো তাহলে ডেটার কনফিডেন্সটা অনেক বেশি, মানে এইটুকের মধ্যে ডেটা পাওয়া যাবে, সবচেয়ে বেশি ডেটা আছে এইটুকের মধ্যে। এটা মিন করে এই যেটা আমাদের মিউ, সরি সিগমা যেটা মিন করতেছে, যে এই সিগমাটা মিন করছে ম্যাক্সিমাম ডেটা। সো তুমি যেটা নিলে তুমি কনফিডেন্টলি এই রেঞ্জের মধ্যে বলতে পারো যে এই রেঞ্জের মধ্যে ডেটা থাকবে, এটা হচ্ছে কনফিডেন্স, সে কতটা কনফিডেন্ট। তো এটা হচ্ছে তার ইন্টারভাল, যে এই ইন্টারভ্যালের মধ্যে ডেটা ম্যাক্স মোটামুটি 95% ডেটা এখানে এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে। সো এখন যদি মিউটা যদি খুব সরি এই সিগমাটা যদি খুব কাছাকাছি হতো, ধরো এইটুকের মধ্যে হতো, তাহলে তোমার কনফিডেন্সটা আরো বেশি থাকতো যে এইটুকের মধ্যে ডেটা হবে, আমি জানি। ওকে, আচ্ছা। তো এখন এইটা নিয়ে আরেকটু বলি, এই যে এখানে কার্ভটা, এই কার্ভটা হচ্ছে অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনাল কার্ভ, একটা 3D কার্ভ। সেই কার্ভের চেহারাটা কীরকম, তুমি যদি মনে করো যে একটা প্লেন একটা পেজ নাও, প্লেন পেজটাকে মাঝখান বরাবর হচ্ছে তুমি একটা একটা ইয়া করো, কি বলে, হোল করো, বা হোল বলতে একটা, তুমি যদি এখানে মাঝখান বরাবর এটাকে ভাঁজ করো, তাহলে তুমি দেখতে পাবা যেরকম কার্ভটা মনে হবে ঠিক এই কার্ভটা ওই রকম। ওকে, সো আমরা একটু এটার 3 ডাইমেনশনাল আমরা কিছু দেখি। এখানে গাউসিয়ান ডিস্ট্রিবিউশনের মধ্যে 3 ডাইমেনশনাল এইরকম কার্ভটা, এক্স্যাক্টলি এইরকম একটা কার্ভ আসলে এটা। ওকে, একটা 3 ডাইমেনশনাল কার্ভটা হচ্ছে এইরকম। ওকে, তো আমরা এখানে চলে যাই। সো এই কার্ভটা যেহেতু এইরকম যেটা দেখালাম ওইরকম 3 ডাইমেনশনাল, সো এটাকে যদি নিচের দিক থেকে তুমি যদি সাইড থেকে দেখো, সাইড ভিউটা দেখো, তাহলে এটা এরকম এরকম। আর যদি এটা নিচে থেকে দেখো তাহলে এরকম একটা গোল মনে হবে। ওকে, সো এরকম গোল মনে হবে। সো এই গোল্লা গোলার একটা মিনিং আছে, মিনিংটা হচ্ছে এই গোল্লার গোল্লা গোলা যেগুলো ঘরগুলা করা হয়েছে, এই ঘরগুলো হচ্ছে মিউ মাইনাস সিগমা, মানে ভেরিয়েন্সগুলোকে চেঞ্জ করে। এই যে গোলের যে লাইনটা আছে এই লাইন বরাবর সবার হচ্ছে সিগমার ভ্যালুটা সেম, মানে ভেরিয়েন্সটা সবার সেম। এই যে এই লাইন বরাবর সবারই হচ্ছে ভেরিয়েন্স সেম, এই লাইন বরাবর যতগুলো আছে সবারই হচ্ছে ভেরিয়েন্স সেম। ওকে, সো মানে এই যে দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্ট নিয়ে তুমি একটা বৃত্ত আঁকতে পারো। ওকে, তো এই বৃত্তের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে তো এই যে দেখো যে এই সিগমাটা সেম, তো তাহলে এটা বলা হচ্ছে। ওকে, আর মিডল পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে মিউ, তাহলে এই পয়েন্টটা হচ্ছে মিউ, এই পয়েন্টটা মিউ বলে, তাহলে এটাকে কেন্দ্র করে আমরা কতগুলা হচ্ছে আমরা ইয়া করতে পারি। তাহলে এখন একটু চিন্তা করে দেখো যে এখান থেকে যদি আমরা চিন্তা করো যে এটা হচ্ছে মিউ আছে, আর আমার ডেটা পয়েন্টগুলো যদি সব এখানে আছে, তাহলে আসলে এটা কি, এখানে মিউ থেকে এর ডিসটেন্সটা অনেক বেশি, তাহলে হচ্ছে এটা আমরা বলতে পারি হাই বায়াস, রাইট? কারণ এখানে ডেটাগুলোকে দেখো, এখানে এই ডেটাটা যেটা আছে ডেটাগুলো সবাই ডেটার ক্লোজনেস অনেক বেশি, তার মানে কি ডেটার ভেরিয়েন্সটা অনেক কম, তাহলে এটা থেকে এখানে তার ডিসটেন্সটাও আসলে বাড়বে, সো তার হচ্ছে কি বেশি হবে,
তার হচ্ছে তোমার কি বলে এটাকে, বায়াসটা বড় হবে। ওকে, বায়াস পয়েন্ট আসলে বড়। আর এখান থেকে যেহেতু এটা দেখো এই একই লাইনের মধ্যে আছে এবং তাদের মধ্যে ডেটা পয়েন্টগুলো খুব ক্লোজনেস বেশি, তো তাহলে এটার মধ্যে ভেরিয়েন্সটা অনেক কম হবে, লো ভেরিয়েন্স। তো এটা হাই হাই বায়াস লো ভেরিয়েন্স। তো এই কেসটা আমরা বলছিলাম আন্ডার ফিটিং এর সময়। ওকে, মডেলগুলা মডেলগুলোকে আসতে হবে এই পয়েন্টে, যেটা হচ্ছে এটা আমাদের অপটিমাল পয়েন্ট। অপটিমাল পয়েন্ট, বাট সেখানে অনেক দূরে আছে, সো এটাকে হচ্ছে আন্ডার ফিটিং হচ্ছে। তো আন্ডার ফিটিং এর সময় মডেলগুলোর হচ্ছে হাই বায়াস থাকে, লো ভেরিয়েন্স থাকে। এটা আরেকটু দেখবো পরে। আর এরপরে হচ্ছে এটা হচ্ছে হাই বায়াস হাই ভেরিয়েন্স কেন, বিকজ সেখান থেকে বায়াস এটাকে যদি তুমি সেখানে এই যে পয়েন্টগুলো থেকে দেখো, পয়েন্টগুলো এক একটা এক এক লাইনে এটার মধ্যে ডিফারেন্ট লাইনের মধ্যে আছে, ডিফারেন্ট ইয়ার মধ্যে আছে। তো এটার জন্য হচ্ছে তার বায়াসটাও বেশি, আবার ভেরিয়েন্সটাও সরি ভেরিয়েন্সটা বেশি, আর বায়াস বায়াস পয়েন্টগুলো থেকে কিন্তু তার বায়াস অনেক বেশি। এখান থেকে ডিস্টেন্স এটা, এটার থেকে ডিস্টেন্স এটা, থেকে ডিস্টেন্স এটা, সো এটা কিন্তু এই বায়াসটাও বেশি। ওকে, আচ্ছা, এরপরে চলে আসো লো বায়াস এবং লো ভেরিয়েন্স। তো এটা তো বোঝাই গেল, লো বায়াস এবং লো ভেরিয়েন্স একই সাথে আছে সবগুলা। এটার মধ্যে হচ্ছে আমরা বলতেছি লো লো বায়াস বাট হাই ভেরিয়েন্স। দেখো ডেটাগুলো ভেরিয়েট করতেছে, এক একটা এক জায়গার মধ্যে আছে। আর কিন্তু কম্পারেটিভলি লো বায়াসটা এখানে এই কারণে বলা হচ্ছে যে তোমার এটার মধ্যে থেকে যে এখান থেকে যদি তুমি ডিসটেন্সটা দেখো, সেই ডিসটেন্সটা হচ্ছে কম্পারেটিভলি কম। ওকে, সো ডেটাগুলো হচ্ছে এই সেন্টার থেকে ক্লোজ, সেন্টারের ক্লোজে আছে, বাট হচ্ছে এক এক লাইনের বরাবর আছে। আর এখানে হচ্ছে ডেটাগুলো এখানে এখানে কি ছিল, এখানে হচ্ছে তোমার একই লাইনের লাইন থেকে কাছাকাছি আছে, বাট সেন্টার থেকে দূরে দূরে চলে যাচ্ছে। ওকে, এই জন্য এটা ক্লিয়ার। সো তাহলে এখানে হচ্ছে আমাদের আরেকটা, সো ওভার ফিটিং। ওভার ফিটিং মানে হচ্ছে যে পয়েন্টগুলো আছে, ডেটা পয়েন্ট যেগুলো আছে সবগুলা পয়েন্ট নিয়ে আমি ভ্যালুগুলো পাস করছি, সবগুলা পয়েন্টকে দিয়ে আমি ভ্যালু পাস করছি। তাহলে এখান থেকে চিন্তা করে দেখো সবগুলোর জন্য সবগুলা পয়েন্ট দিয়ে যেহেতু আমার মডেলটা গেছে, তাহলে তার ইয়াটা কত হবে, এই ভেরিয়েন্সটা কত হবে, সরি বায়াসটা কত হবে, বায়াসটা জিরো হয়ে যাবে, সবগুলা পয়েন্টকেই কভার করছে। ওকে, কিন্তু হচ্ছে তোমার যদি ভেরিয়েন্সের কথা চিন্তা করো, ভেরিয়েন্সটা কিন্তু অনেক বেশি থাকবে, বিকজ প্রত্যেকটা ডেটা পয়েন্ট আলাদা। এই এইটার এই লাইনের সাথে এই লাইন, এই লাইনের সাথে এই লাইন, এই লাইনগুলো আলাদা। সো এটার বেটার প্র্যাকটিস হচ্ছে তুমি এক্স এক্সিস বরাবর যদি তুমি তাকাও, মানে এই বরাবর এই দিক থেকে যদি চোখটা ফেলো, এদিক থেকে চোখটা ফেলো, তাহলে হচ্ছে আমরা সাধারণত বায়াসটা বুঝতে পারি। এদিক থেকে চোখটা ফেললে হচ্ছে ভেরিয়েন্সটা আমরা বুঝতে পারি। ওকে, সো এই মডেলের জন্য ভেরিয়েন্সটাও বেশি, বায়াসটাও বেশি। সরি, ভেরিয়েন্সটা বেশি, বায়াসটা কম, যেহেতু প্রত্যেকটা পয়েন্টে গেছে। আর আন্ডার ফিটিং এর জন্য এখানে দেখো, এখানে হচ্ছে মডেলগুলোকে তুমি যদি এখান থেকে তাকাও, এখান থেকে তাকায় তুমি দেখতে পারো যে এটা হচ্ছে আমার মডেল, আর এটা হচ্ছে আমার ডেটা পয়েন্টগুলো। তাহলে মডেলগুলো হচ্ছে আহ, সবাই হচ্ছে একটা লাইনেই আছে। তো তাহলে সবার ভেরিয়েন্সটা অনেক কম থাকবে, যেহেতু একটা লাইনেই আছে, সবার জন্য সেমই আছে। কিন্তু হচ্ছে তুমি যদি বায়াসের কথা চিন্তা করো, এক একটার জন্য বায়াস এক এক রকম, এক একটার জন্য বায়াস এক এক রকম। ওকে, তো এটার জন্য হচ্ছে আমাদের বলতেছি হাই বায়াস। আর এটার মধ্যে দেখো এখানে লো বায়াস লো ভেরিয়েন্স কেন, এটা চিন্তা করলে বোঝা যায় যে ডিসটেন্সগুলোর মধ্যে এক্স অক্ষ বরাবর তুমি চিন্তা করে দেখো, এক্স এক্সিস বরাবর হচ্ছে মডেলগুলোর কে যদি তাকাও, এই অক্ষ বরাবর গুলো যদি তুমি দেখো, তাহলে মডেলগুলো এবং ডেটাগুলো সবাই কাছাকাছি ক্লোজই ক্লোজই আছে। আবার ওয়াই এক্সিস বরাবর তাকালেও ডেটাগুলো ক্লোজই আছে, এখান থেকে এখান থেকে এখান থেকে এখানে, এখান থেকে এইখানে। ওকে, সো ডেটাগুলো ক্লোজই আছে। আর এক্স এক্সিস বরাবর তাকালেও দেখো এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে ক্লোজই আছে। ক্লিয়ার কি? তো এই জন্য আমরা বলতেছি লো ভেরিয়েন্স, লো বায়াস লো ভেরিয়েন্স। সো ফাইনালি, সো একটা মডেলের জন্য বায়াস এবং ভেরিয়েন্স দুইটাই এখানে থাকে। ওকে, বায়াস স্কোয়ার প্লাস ভেরিয়েন্স প্লাস হচ্ছে ইরিডিউসিবল এরর, এই তিনটা জিনিসই আমাদের থাকবে। সো অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি যত কম থাকে, তার ভেরিয়েন্সটা তত, ভেরিয়েন্সের এররটা তত কম থাকে। যত অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি বাড়ে, ভেরিয়েন্সের এররটা বাড়তে থাকে। সিমিলারলি বায়াসের ইয়াটা হচ্ছে যে তোমার হচ্ছে অ্যালগোরিদম যখন কমপ্লেক্সিটি কম থাকে, এটার এরর কম থাকে, সরি এটার এরর বেশি থাকে, বায়াসের এরর বেশি থাকে। যত কমপ্লেক্সিটি বাড়তে থাকে, বায়াসের এররটা কমতে থাকে। এটা কিন্তু আমরা অলরেডি বলে ফেলছি জিনিসটা। সো
সো যেহেতু টোটাল এররটা হচ্ছে এই তিনটার কম্বিনেশন, তাহলে আমাকে এই তিনটার জন্য মিনিমাল পয়েন্টটা বের করতে হবে। তাহলে মিনিমাল পয়েন্টটা কোথায় আছে, এরকম কোনো একটা পয়েন্টে যেখানে তিনটাই, সো এটা আমাদের বের করতে হবে। এটা তাহলে টোটাল এরর। তো আমাদের টার্গেটটা হচ্ছে এইরকম পয়েন্টটা। সো আমাদের এরপর থেকে মনে রাখবা যে যখনই আমরা এরর বলবো, এররটা হচ্ছে আমাদের হাইপারবোলিক কার্ভ। এইটা হচ্ছে আমাদের এররের কার্ভ। সো আমাদের টার্গেটটা হচ্ছে এই পয়েন্টে চলে আসা, অ্যালগরিদমের কমপ্লেক্সিটিটা বের করা। তো এই পয়েন্টটা আমাদের বের করতে হবে, যে পয়েন্টে লো ভেরিয়েন্স লো বায়াস। সো তাহলে এখন আমরা পয়েন্টটা হচ্ছে আমরা ডিটেক্ট করবো কেমনে ওভারফিটিং বা আন্ডারফিটিং, এগুলো ডিটেক্ট করবো কেমনে। প্রথম কথা হচ্ছে পারফরমেন্সটা দেখবো। পারফরমেন্সটা যদি খুব খারাপ হয় তাহলে আমরা বলবো যে মডেলগুলো আইদার ওভারফিট করছে অথবা আন্ডারফিট করছে। সো আন্ডারফিটটা এটাকে স্পেসিফিকলি বোঝার জন্য যে এটা ওভারফিট না আন্ডারফিট, তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রেন টেস্ট স্প্লিট করতে হবে বা ক্রস ভ্যালিডেশন করতে হবে। সো এটা কি, এটা আসলে আমরা পরবর্তীতে দেখব। তো ট্রেন টেস্ট এটা একটা জাস্ট মনে রাখো যে একটা আমরা ট্রেন করবো একটা ডেটার উপর, টেস্ট করবো একটা ডেটার উপর, এটুকু বুঝতেই হবে। ক্রস ভ্যালিডেশনটা আমরা পরে দেখব। সো ট্রেন করবো একটার উপর, টেস্ট করবো আরেকটার উপর। তাহলে ট্রেনটা যদি আমরা একটার উপর করি তাতে আমরা পারফরমেন্সটা পাবো, টেস্টের উপর একটা পারফরমেন্স পাবো। তো এখন দুই কেসে যদি পারফরমেন্সটা লো থাকে তাহলে আমরা কি বুঝবো, মডেলটা আন্ডারফিট করছে, যেহেতু পারফরমেন্স দুই কেসেই লো। যদি আমরা দেখি ট্রেনিং এর উপর, অর্থাৎ যেটাকে লার্ন করতেছি ওটার পারফরমেন্স হাই কিন্তু টেস্টে পারফরমেন্স লো, তার মানে কি মিন করতেছে, ডেটাটা জেনারেলাইজ করতে শিখে নাই, তার মানে সেটা ওভারফিট করছে। ওকে, তাহলে যদি ট্রেনিং এ হচ্ছে তার পারফরমেন্স হাই থাকে, টেস্টে যদি পারফরমেন্স লো থাকে, তবে সেটাকে বলবো ওভারফিট করছে। আর ফাইনালি যদি দুটার মধ্যে ভালো করে তাহলে তো আমাদের মডেল লো বায়াস লো ভেরিয়েন্স। ওকে, সো এখান থেকে স্লাইডগুলোকে তুমি আরো বেটার ডিটেলস পেতে পারো গ্রিক ফর গ্রিক্সে। ওকে, সো থ্যাংক ইউ।